নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একদিন 18 মাস দেশ চালালেন এবং দেশটাকে সুন্দর চালিয়ে একটা মহান জায়গায় নিয়ে গিয়েছেন। সেখানে প্রচুর লোকের প্রচুর অবদান রয়েছে। ডাস্টবিন শফিকের অবদান রয়েছে, আমাদের প্রফেসর আসিফ নজরুল তার অবদান রয়েছে, রেজওয়ানা ম্যাডামের তো প্রচুর অবদান। পরিবেশ নিয়ে তিনি যা কাণ্ড কারখানা করে ফেলেছেন, এখন তার নিজের পরিবেশ এখন ঠিক থাকলে হয়। যা অবস্থা দাঁড়িয়েছে, তার এখন নিজের পরিবেশ হয়তো ঠিক থাকবে না। তো এই যে গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম না, 970 কোটি টাকা, যেটা আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বা বর্তমান প্রধানমন্ত্রী, তাকে দেশ থেকে চলে গেলেও তিনি বর্তমান প্রধানমন্ত্রী, তার বরাদ্দ করা বার্ষিক 970 কোটি টাকা গরিব মানুষের পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ করা থাকে। সেই 970 কোটি টাকা তিনি বেমালুম ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার মানে কি? ছেড়ে দেওয়ার অর্থ তিনি একটি, তার নিজস্ব এনজিও আছে, সেই এনজিওতে ওই টাকাটি ট্রান্সফার করার জন্য প্রজ্ঞাপন পর্যন্ত জারি করে দিয়েছিলেন। এই যে প্রজ্ঞাপন জারি করা মানে তিনি ওই সরকারের টাকাটা, যেটা গরিব মানুষের জন্য খরচা করার টাকা, সেই টাকাটা তিনি নিজে পকেটস্থ করবেন, তার এনজিও মারফত এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে এই যে তিনি যা যা কাণ্ড করেছেন, সবই তো হচ্ছে বিতর্কের ব্যাপার। এই নিয়ে মামলা হলে সে মামলায় অনেক দিন চলবে, সে মামলায় সাজা হতে হতে অনেক দেরি। কিন্তু এই যে 970 কোটি টাকা, যেটা সরকারি অর্থ, সেটা প্রজ্ঞাপন জারি করে তিনি সেই অর্থ নিজের এনজিওতে সেটা পাচার করেছেন বা পাচার করার চেষ্টা করেছেন, সেই ডকুমেন্ট কিন্তু এই সরকারের হাতে পড়ে গিয়েছে এবং সেই ডকুমেন্ট অনুযায়ী তার বিরুদ্ধে একটা মামলা হচ্ছে। এটা তো লিখিত ডকুমেন্ট। সরকারি টাকা তুমি নিজে আত্মসাৎ করার চেষ্টা করছো, সেটা একটা সরকারি প্রজ্ঞাপন জারি করে নিজে আত্মসাৎ করার চেষ্টা করছো। ফলে অভিযোগটা একেবারে সরাসরি প্রতিষ্ঠিত। এগুলো তো অন্যান্য গুলোতে গিয়ে আপনার প্রমাণ করার ব্যাপার আছে, অভিযোগ আছে, পাল্টা অভিযোগ আছে, সমস্ত কিছু চলবে। কিন্তু এই যে অভিযোগটা না, 970 কোটি টাকার অভিযোগটা, এটা একেবারে তার একবারে গলায় শুল হয়ে বিঁধে গেছে। এখন এই 970 কোটি টাকার জন্য প্রথম ওনাকে জেল খাটতে হবে। এই যে মামলাটা যেটা হতে যাচ্ছে, 970 কোটি টাকা নিয়ে যে মামলাটা হতে যাচ্ছে, এই মামলাটা নীতিগতভাবে ফৌজদারি মামলা হিসেবে ট্রিট করা হবে। এই মামলাটা মানে কে করবে সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে বিএনপির পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই মামলাটা দিয়ে শুরু করা হবে, যেখানে তাকে প্রমাণ করতে হবে যে আমি এই টাকাটা আমি সরাইনি। কিন্তু প্রমাণ করার কোনো জায়গা নেই। সরকারি প্রজ্ঞাপন তিনি জারি করে দিয়েছেন, তার সই করা রয়েছে। 970 কোটি টাকা ওই ফান্ড থেকে এনে এই ফান্ডের থেকে টাকা নিয়ে ওই এনজিওর ফান্ডে দিয়ে দাও। এনজিও টাকার, এনজিওটা বকলমে ওনার। সেখানে রিজওয়ানা ম্যামেরও আবার একটা শেয়ার রয়েছে, ডাস্টবিন শফিকের একটা শেয়ার রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে দেশটাকে একেবারে লুটে পুটে খাওয়ার জন্য এই 18টা মাস এরা বসেছিল এবং আরো এটাকে প্রলম্বিত করার জন্য আরো নানান রকম ছল চাতুরি করেছিল, যার একটা অংশ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ফাঁস করে দিয়েছেন। এইটা দিয়ে সবে শুরু। এখন আপনারা বলতেই পারেন যে এই যে বাকি মামলাগুলো কি হবে। বাকি যে মামলাগুলো আছে না, এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কি হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারটা আমি
ওই তখন দুপুরের সন্ধ্যের ভিডিওতে বলতে ভুলে গিয়েছি, যেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কিন্তু ওই তারেক রহমানের সঙ্গে যখন শেখ হাসিনার মিটিং হবে সেই সময় কিন্তু ওইটা ঠিক হয়ে যাবে যে কবে উনি ফিরবেন। তার আগে মাঠফাট এইগুলো সমস্ত পরিষ্কার করা হচ্ছে। আমি গতকালকেও বলেছিলাম আপনাদের, সমস্ত এখন সাফাই কর্ম হচ্ছে। সাফাই কর্মটা ঠিক হয়ে যাক, সাফাই কর্ম হয়ে গেলে তারপরে দেখবেন যে শেখ হাসিনা ঠিক সময় মতো চলে আসছেন, খুব একটা বেশি দেরি হবে না। আর এই যে মার্চের 12 তারিখে আপনাদের পার্লামেন্ট বসছে, এই মার্চের 12 তারিখে পার্লামেন্টে এই যত ওই যে 164 না কতগুলো হয়তো উনি করেছিলেন, আমার কোথায় লেখা আছে আমি এখন ধরতে পারছি না, 162টা অধ্যাদেশ ইউনূস সরকার জারি করেছিল আমার হিসেবে। আমি যা পেয়েছি 162, অনেক অনেক ফিগার বলছে, আমি যা পেয়েছি সেটা আমি বললাম। সত্যি হতে পারে, মিথ্যেও হতে পারে, গোলমাল থাকতে পারে ফিগারে, কারণ আমি এক দেশে থাকি, হয়েছে ঘটনা আর এক দেশে। আমার কাছে তো অনেক হাত ঘুরে আমার কাছে খবর আসছে, ফলে খবরের একটু এদিক ওদিক হতেই পারে। এই যে মার্চ মাসের 12 তারিখে যে আপনার এটা বসছে, পার্লামেন্ট বসছে, প্রথম পার্লামেন্টে আপনার এই যে অধ্যাদেশগুলো আছে সেই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে। এই আলোচনার দু একটা অধ্যাদেশ হয়তো নেওয়া হতে পারে, নাহলে পুরো জিনিসটাই তো অবৈধ হয়ে যাবে। যদি অধ্যাদেশটাই বাতিল হয়ে যায় তাহলে তো সরকারটাই নির্বাচনটাই বাতিল হয়ে যাবে, সমস্ত কিছু বাতিল হয়ে যাবে। ফলে দু চারটে নিরামিষ অধ্যাদেশ হয়তো আলোচনা হতে পারে এবং গৃহীত হতে পারে। এবার গৃহীত হওয়ার পর সেটা বাস্তবায়ন হবে কি হবে না, দিনের আলোর মুখ দেখবে কি দেখবে না, সেটা পরের ব্যাপার। কিন্তু এরকম 2-10টা হয়তো অধ্যাদেশ নেওয়া হবে, ওই মানে গ্রহণ করা হবে। আর বাকি যেগুলো উঠলো না সেটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। তার মধ্যে যেমন শেখ হাসিনার ফাঁসির আদেশ, শেখ হাসিনার বিচার, অমুকের বিরুদ্ধে মামলা, তমুককে এটা পাইয়ে দেওয়া, যত কিছু আছে সব ওইগুলো বাতিলের পর্যায়ে যখন পড়ে যাবে তখন গিয়ে আসল খেলা শুরু হবে। অর্থাৎ মেন খেলাটা শুরু হবে কিন্তু 12ই মার্চের পার্লামেন্ট বসার পর, যখনই অধ্যাদেশ নিয়ে আলোচনাটা হবে তখনই শুরু হবে 12ই মার্চের পর আসল খেলা। তার আগে আগের ভিডিওতে যেমন আমি বললাম যে মানে এই ভিডিও শুরুতে যেটা আমি বললাম যে ইউনূসের কপালে 970 কোটি টাকা দিয়ে 970 কোটি টাকা দিয়ে মামলা যেটা শুরু হতে যাচ্ছে সেটা তার প্রথম শুল, এবং সেই শুলে উনি বিদ্ধ হবেন। বিদ্ধ হয়ে তাকে কাঠগড়ায় উঠতে হবে, এবং তিনি নিজেকে ডিফেন্ড করার কোনো রাস্তা খোলা রাখেননি। তিনি নিজেকে ডিফেন্ড করতেই পারবেন না, কারণ তিনি প্রজ্ঞাপন জারি করেছেন, সেখানে তার সই রয়েছে। আর মাল গেছে কোথায়? মাল গেছে তার এনজিওতে। পৌঁছাক বা না পৌঁছাক, মাঝপথে থাকুক, কিন্তু আদেশটা তো জারি হয়েছে। বিচারক দেখবেন ঠিক আছে আদেশ তো জারি হয়েছে, আদেশকে দিয়েছে, আদেশ দিয়ে ডক্টর ইউনূস। মাল কার? মাল হচ্ছে সরকারের। কার জন্য মাল? গরিব মানুষের মাল। কে খাচ্ছে? খাচ্ছে হচ্ছে একটা মানে প্রধান উপদেষ্টা, তার বকলমে তার পকেটে যাচ্ছে এনজিওর মাধ্যমে। ফলে উনি গেলেন ফেঁসে। এই ফাঁসাটা শুরু হবে 970 কোটি টাকা দিয়ে। ওই জন্য গতকালকে বলেছিলাম এই 970 কোটি টাকা ওনার শুরু হয়ে দাঁড়ালো। মবের রাজার ইউনূসের আমলে গত 1.5 বছরে যত মব হয়েছে তার মধ্যে ভয়াবহতম মবগুলোর মধ্যে একটা অন্যতম, যেটা শেষ দিকে এসে হয়েছে ডিসেম্বরের 18 তারিখে প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দেয়া, সাথে ছায়ানট, পরদিন উদিচি, এই ঘটনাগুলো আমরা দেখেছি। ডেইলি স্টার এবং প্রথম আলোর ইনভেস্টিগেশনে উঠে এসেছে ভয়াবহ তথ্য, এবং সেই তথ্য বলছে যে এই পুরোটাই ছিল একটা সাজানো চিত্রনাট্য, সাজানো স্ক্রিপ্টেই এই কাজটা করা হয়েছে।
তার মানে এটার জন্য একটা পরিকল্পনা, একটা চিত্রনাট্য তৈরি করা হয়েছে এবং বেশ কিছুদিন থেকে এই চিত্রনাট্য কিভাবে বাস্তবায়ন করা যায়, বাস্তবায়নের উপলক্ষ কোনটা, সেটার জন্য অপেক্ষা করা হয়েছে এবং ওসমান হাদির মৃত্যুর ওই রাতটাকে বেছে নেওয়া হয়েছে সেই চিত্রনাট্য বাস্তবায়নের জন্য। এবং এই ইনভেস্টিগেশনে দেখা গেছে যে এই পরিকল্পনার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করার ঘটনা সব থেকে বেশি হয়েছে। ঘটনার আগে থেকেই, ঘটনার বেশ কিছুদিন আগে থেকেই এই ইনভেস্টিগেশনে উঠে এসেছে যে এই পরিকল্পনা বাস্তবায়নের মেসেজ চালাচালি হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কি ভয়ঙ্কর তথ্য, কি মেটিকুলাস ডিজাইন! অথচ মব রাজা কিছুই জানতেন না এই ঘটনার। মব রাজা সেই রাতে ঘটনা ঠেকানোর জন্য চেষ্টা করেননি। চলুন একটু জেনে দেখি ডেইলি স্টারের ইনভেস্টিগেশনে কি উঠে আসলো, কোন ভয়াবহ চিত্র আমরা খুঁজে পাচ্ছি। তারপরের প্রশ্ন হচ্ছে, তাহলে কি তাদের বিচার হবে? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম ডেইলি স্টার প্রথম আলোতে হামলা গত বছর ডিসেম্বরের 18 তারিখ রাতে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনা স্ক্রিপ্টেড ঘটনা। এটা প্ল্যান, এবারে ওয়েল প্ল্যান, মেটিকুলাস ডিজাইন, আপনি যা কিছু তাই বলতে পারেন। এবং এই ডিজাইনের পেছনে কয়েকজন ব্যক্তি কাজ করেছে। সেই কয়েকজন ব্যক্তির মধ্যে সরকারের মধ্যে থাকা কেউ কেউ এই কাজটা বাস্তবায়ন করেছে। এই যে প্রথম আলো ডেইলি স্টারে আক্রমণ হলো, তা সেই ভবন দুটো আগুনে পুড়ে কয়লা হয়ে গেল, কিন্তু সেখানে ফায়ার ব্রিগেডের গাড়ি পৌঁছালো অনেক পরে, সেখানে পুলিশ পৌঁছালো অনেক পরে। এটাও মেটিকুলাস প্ল্যানের একটা অংশ। অভিযোগ রয়েছে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এই প্ল্যানে সবথেকে বড় বেশি ভূমিকা পালন করেছেন বাস্তবায়নের ক্ষেত্রে। প্রথম আলো ডেইলি স্টার যেন নিমিষেই পুড়ে অঙ্গার হতে পারে, সেই কারণে তারা পুলিশ পাঠাননি সময় মতো। পুলিশকে দিয়ে, পুলিশের সাবেক আইজিপিকে দিয়ে তারা বলিয়ে নিয়েছেন যে জ্যামের কারণে, ট্রাফিক জ্যামের কারণে পুলিশ সেখানে পৌঁছাতে পারেনি। অথচ প্রথম আলো ডেইলি স্টারের যে অবস্থান, সেই অবস্থান থেকে হাতিরঝিল থানা আপনি যদি হেঁটে যান তাহলে 10 মিনিটের দূরত্ব, তেজগাঁ থানা আপনি যদি হেঁটে যান ডেইলি স্টার থেকে তাহলে সেটা 5 মিনিটের দূরত্ব, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং রাজারবাগ পুলিশ লাইন, গোয়েন্দা সংস্থার প্রধান সদর দপ্তর, এইগুলোর দূরত্ব কারওয়ান বাজার থেকে আপনি যদি হেঁটে যান তাহলে সেই হাঁটার দূরত্ব হচ্ছে 10 থেকে 15 মিনিট। এই যে চতুর্দিকে এই অবস্থান, সেই অবস্থানগুলো থাকা সত্ত্বেও আবার যদি আপনি নিউ মার্কেট থানাকে আনতে চান, নিউ মার্কেটে কারওয়ান বাজার থেকে নিউ মার্কেট থানায় রিকশায় যেতে লাগে 5 মিনিট। এই দূরত্বের জায়গাগুলো থেকে পুলিশ আসতে পারেনি জ্যামের কারণে। এই হাস্যকর তথ্য আইজিপি দিয়েছেন, পুলিশের পক্ষ থেকে দেয়ানো হয়েছে মেটিকুলাস প্ল্যানে সরকারের পক্ষ থেকে। এই যে ঘটনা, এই ঘটনায় ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে। প্রথম আলো যে ফটোকার্ডটা তৈরি করেছে সেখানে দেখে নিন তারা কি বলছে। স্টার ডিসমিস ল্যাব অ্যানালাইসিস, মব অ্যাটাকস অন স্টার প্রথম আলো স্ক্রিপ্টেড। অর্থাৎ প্রথম আলো ডেইলি স্টারের ওপরে যে মব অ্যাটাক, সেটা স্ক্রিপ্ট তৈরি করা, চিত্রনাট্য তৈরি করা, সাজানো, পরিকল্পিত। তারা বলছে ডেইলি স্টার এবং ডিসমিস ল্যাব একটি তথ্য পরীক্ষাকারী সংস্থা। ডিসমিস ল্যাব হামলার আগের সময় এবং পরে প্রচারিত 3064টি ফেসবুক পোস্ট বিশ্লেষণ করে দেখেছে যে গত ডিসেম্বরে 2টি মিডিয়া আউটলেটের উপরে আক্রমণগুলো হঠাৎ করেই ঘটেছিল, বরং হুমকিগুলো ঘন্টার পর ঘন্টা এমনকি মাস ধরে সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তবে এটি কেবল আক্রমণগুলির গল্প নয়, এটি এমন একটি পূর্বাভাসযোগ্য ঘটনাগুলির একটি গল্প যেখানে অনলাইন উস্কানি, বাস্তব
বিশ্বের সহিংসতায় পরিণত হয়েছিল, কারণ পর্যবেক্ষণ ব্যবস্থা, ক্ষতিকারক বিষয়বস্তু নিয়ন্ত্রণ এবং সহিংসতা প্রতিরোধ প্রোটোকল সময়মতো সক্রিয় করতে ব্যর্থ হয়েছিল। স্পষ্টভাবে বলছে যে এই পুরোটা একটা সাজানো নাটক, এবং তারা বলছে 3064টা ফেসবুক পোস্ট অ্যানালাইসিস করে নিশ্চিত হওয়া গেছে যে অন্তত 1 মাস আগে থেকে এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হচ্ছিল, এবং ওই দিন সর্বোচ্চ যেটা ঘটেছে সেটা হচ্ছে যে ওই রাতে সর্বোচ্চ সংখ্যক ফেসবুক পোস্ট থেকে এই আহ্বান জানানো হয়েছে যে তোমরা প্রথম আলোতে যাও, ডেইলি স্টারে যাও, গিয়ে সেখানে আগুন ধরিয়ে দাও। এবং এই প্ল্যান করে এই প্ল্যানের নেতৃত্ব দিয়েছে বিদেশে বসে থাকা 2 জন ইউটিউবার। তারা নেতৃত্ব দিয়ে প্রতিনিয়ত ফেসবুকে লাইভ করে এই কাজগুলো করেছে এবং তাদের সাকরেদকে দিয়ে ফেসবুক পোস্ট দিয়েছে। আমরা দেখেছি যে একটি ইসলামী ছাত্র সংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 জন শীর্ষ নেতা এই ব্যাপারে স্পষ্ট করে বলে দিয়েছেন যে প্রথম আলো, ডেইলি স্টার এটা হচ্ছে ইন্ডিয়ার রয়ের দালাল, এদেরকে পুড়িয়ে একেবারে ধূলিসাৎ করে দিতে হবে। সাথে ছায়ানট উদীচীর কথাও তারা বলেছেন। এই প্রমাণগুলো আমরা তখনই জানতাম। এবার প্রথম আলো এবং ডিসমিস ল্যাব তদন্তকারী প্রতিষ্ঠান তারা তদন্ত করে দেখেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে 3064টি ফেসবুক পোস্ট পেয়েছে, যে পোস্টগুলো এই ঘটনা নিয়ন্ত্রণ করেছে। এবং তারপরে তারা বলছে যে সময় মতো প্রতিরোধের যে প্রোটোকল, সেই প্রোটোকল না দেয়াটাও এই পরিকল্পনার একটা অংশ। অর্থাৎ ঘটনা যখন শুরু হয়নি, আপনাদেরকে বলে রাখা উচিত যে প্রথম আলো, ডেইলি স্টার 2টা পত্রিকায় নিশ্চিত করেছে যে তারা যখন টের পায় যে একটা মিছিল শাহবাগ থেকে আসছে, সেই সময়ই ঘটনা শাহবাগ থেকেই তারা জানতে পেরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। উল্লেখ্য যে ওই মিছিলটি প্রথমে কারওয়ান বাজারে আসে, কারওয়ান বাজারে পৌঁছার আগেই বাংলা মোটর থেকে সেই মিছিলটি আবার ফিরে যায় শাহবাগে। শাহবাগে ফিরে যাওয়ার অনেকক্ষণ পরে আর একটা মিছিল বড় হয়ে তারপরে কারওয়ান বাজারে আসে, এবং সেই সময়ের ব্যবধান 1 ঘন্টারও বেশি। অর্থাৎ ঘটনা ঘটার অন্তত 1 ঘন্টা আগে প্রথম আলো এবং ডেইলি স্টার থেকে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এই ব্যাপারে সাহায্য চাওয়া হয়েছিল। সাহায্য চেয়ে প্রতিরোধ করার জন্য বলা হয়েছিল, কিন্তু সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মব রাজা নিজে এই ব্যাপারে নিশ্চুপ থেকেছেন, নিষ্ক্রিয় থেকেছেন, এবং তারা যমুনায় বসে বসে এই দৃশ্য উপভোগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ। যখন পুড়ে অঙ্গার হয়ে গেছে, ছাই হয়ে গেছে, তখন দেখা গেছে যে সেনাবাহিনীকে ডাকা হয়েছে। তখন সেনাবাহিনী এসে অসহায় অবস্থা, তাদের কিছুই করার ছিল না। তারপরে এক সময় দেখা গেছে যে প্রথম আলো তো আগেই ভস্মীভূত, ওইদিকে অনলাইনে ধারাভাষ্য দেয়া হচ্ছে প্রথম আলো ডান, এবার আপনারা ডেইলি স্টারে যান। ডেইলি স্টারে গিয়ে ডেইলি স্টারের অন্তত 25 জন সাংবাদিক ছাদে গিয়ে মানে ধোঁয়াতে মৃতপ্রায় অবস্থা। সেই সময় যখন ফায়ার সার্ভিসের গাড়ি আসে, ফায়ার সার্ভিসের বড় বড় ল্যাডার উপরে তুলে সেই সাংবাদিকদের উদ্ধার করা হয়, তা না হলে তাদের মৃত্যু নিশ্চিত ছিল। সেই উদ্ধার কর্মটা আমরা দেখেছি, কিন্তু মব থামানোর ঘটনাটা আমরা দেখিনি। ওখানে সাংবাদিক নুরুল কবির ছুটে গিয়েছিলেন, নুরুল কবির ছুটে গিয়ে সেখানে হেনস্থা হয়েছেন। অথচ প্রথম আলো কার্যালয়ের থেকে নুরুল কবিরের অফিস অনেক দূরে। প্রথম আলো কার্যালয়ে তার পাশে থাকা অন্যান্য পত্রিকার সম্পাদকরা মানে ছুটে আসেননি, কিংবা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে চাওয়া একটা পত্রিকার সম্পাদক, যিনি ওই মানে পরের দিন 19 তারিখে যিনি বিপ্লবী সরকার গঠন করে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরিকল্পনায় ছিলেন, তিনিও কিন্তু ছুটে আসেননি। আমরা দেখেছি যে প্রথম আলোর মানে এই ঘটনা এবং ডেইলি স্টারের এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন পরদিন যে তিনি অসহায়ের মতো সারা রাত অনেকের সাহায্য কামনা করেছেন, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। এই পুরোটাই যে একটা লিখিত স্ক্রিপ্ট, লিখিত একটা চিত্রনাট্য, যে চিত্রনাট্য বাস্তবায়ন করা হয়েছে সেটা
প্রথম আলো, ডেইলি স্টারের ইনভেস্টিগেশনে উঠে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটার সঙ্গে যে ইসলামী ছাত্র সংগঠনের ওই নেতারা জড়িত, এটার সঙ্গে বিদেশে অবস্থানরত যে প্রবাসীরা জড়িত, দেশে অবস্থানরত যে পক্ষ জড়িত, যারা সরাসরি হামলায় অংশ নিয়েছে, যারা ওসমান হাদির নাম করে এই কাজটা করেছে, মিছিল করে এসে সেই সংগঠনগুলো কারা, ব্যক্তিগুলো কারা, এর পেছনে ইন্ধনদাতা কারা, স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তারা এই মেটিকুলাস প্ল্যানটা বাস্তবায়ন করেছে কিনা, এই তদন্তগুলো করে প্রথম আলো নিজ উদ্যোগে এগুলো বের করে একটা ডিটেল রিপোর্ট প্রকাশ করার পরে বর্তমান সরকার কি সেই ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেবে? প্রশ্নটা অনেক বড় প্রশ্ন। আমরা চাই এই প্রশ্নটার সমাধান হোক, যেন বাংলাদেশের ইতিহাসে আর কেউ কখনো কোনো পত্রিকা, অফিস কিংবা গণমাধ্যম এভাবে পুড়িয়ে দেওয়ার অধ্যত্ব প্রকাশ করতে না পারে। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।